আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দ্রুত নির্বাচনের মাধ্যমে সংসদ কার্যকর করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। পাচার করা অর্থ ফিরিয়ে বাজেটে অর্থায়নের নতুন খাত তৈরির আহ্বান। বিভিন্ন সময়ে গণতন্ত্রের গতিরোধ করা হয়েছে বললেন তারেক রহমান। অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন মন্তব্য। লঘুচাপের প্রভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিতে সিলেটের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রমের পূর্বাভাস। আসছে সপ্তাহে মৃদু তাপপ্রবাহের আশঙ্কা। এবং এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের 2-0 টি-20 সিরিজ জয়। 9 নম্বরে ব্যাটিংয়ে নেমে তানজিম সাকিবের হাফ সেঞ্চুরি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। আসছে বাজেটে অবৈধ পাচার করা অর্থ ফিরিয়ে অর্থায়নের নতুন খাত তৈরির আহ্বান জানিয়েছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ কার্যকর করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিপোর্টে আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। আপনার কথা হচ্ছে জনগণ কি দেখতে চায় কিনা আপনি 10,000 কোটি টাকার বাজেট করেছেন। রাজস্ব আহরণ বাড়ানো নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা যুক্তিতর্ক উপস্থাপন করেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজ এবং ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। আমাদের ময়মনসিংহের ভাষায় একটা কথা আছে, নিজে আনছি মাইগ্যা তোরে দেম কইতো। আসন্ন বাজেটকে জনমুখী করা সহ রাজস্ব আহরণ বাড়াতে 10 দফা সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার অতীতের লুটপাটের বাজেটের জায়গা থেকে বেরিয়ে জনবান্ধব বাজেট দেবে। যে লুটতারাজের যে বাজেট বিগত সরকার দিয়েছে, যে বাজেটের মধ্যে দিয়ে সরকার লুটতারাজ করেছে, আমাদের মাথায় $100 বিলিয়ন ঋণের বোঝা রেখে পালিয়ে গিয়েছে, সেই গতানুগতিক বাজেট যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদেরকে হতাশার জায়গায় তৈরি হবে। প্রাক বাজেট ছায়া সংসদের প্রধান অতিথি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আসন্ন বাজেটে পাচার হওয়া অর্থের নতুন খাত তৈরি করা গেলে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এইটি ছায়া সংসদ, কিন্তু বাংলাদেশে একটি কায়া সংসদ খুব জরুরি দরকার। যতক্ষণ পর্যন্ত আমার ওই কায়া সংসদ না আসছে, এই ছায়া সংসদে আমাদের দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে এবং সেটা আগামী দিনের যেন আমাদের অন্য কোনো এমন মায়া সৃষ্টি না করে যাতে আমরা জাতীয় লক্ষ্য থেকে বিচ্যুত না হই। যারা টাকা বিদেশে নিয়ে গেছে সেই টাকাকে কিভাবে আমরা আবার বাজেটে অন্তর্ভুক্ত করব, এইটার একটা অনুশীলন আমাদের আগামী দিনে দরকার করবে। যুক্তিতর্কে এগিয়ে থেকে প্রাক বাজেট ছায়া সংসদে বিজয়ী হন সংসদের বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় গণতন্ত্রের গতিরোধ করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি বলেছেন, অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বহু সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন। ফজলুল হকের ভিডিওচিত্রে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, এমনকি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন, আত্মহত্যা দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তারেক রহমান সকলের কাছে দোয়া চান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য
যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন, যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। মিলাদ মাহফিলে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান জুলাই আগস্টের কথা তুলে ধরেন। পরিশেষে তিনি মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ জুলাই আগস্টে শাহাদাত বরণকারীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাতে অংশ নেন। শাহ এমি হুসাইন, চ্যানেল আই, লন্ডন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের আসাম ও মেঘালয়ে লঘুচাপ আকারে অবস্থান করে বৃষ্টি ঝরাচ্ছে। এর প্রভাবে সিলেটে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আসছে সপ্তাহে বৃষ্টি কমে মৃদু তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। উত্তর বঙ্গোপসাগরে গত মঙ্গলবার সৃষ্টি হওয়া লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপে পরিণত হয়ে সারা দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটায়। বৃহস্পতিবার বিকেলে গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড দিয়ে উপকূল অতিক্রমের পর বেড়ে যায় বৃষ্টি। শুক্রবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয় চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও সিলেটে। আজকের দিন পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলে বা পূর্বাঞ্চলে ভারী মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এরপর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে সারা দেশেই এবং মোটামুটি ভালো আবহাওয়ার দিকে সামনের দিকে অগ্রসর হবে। নিম্নচাপটি ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে লঘুচাপ আকারে অবস্থান করে বৃষ্টি ঝরিয়ে বিলীন হয়ে যাবে। এর প্রভাবে দেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এখন আবহাওয়া পরিস্থিতি অনেকটাই ভালো থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত কম থাকবে, তবে তাপমাত্রার পরিমাণটা একটু আস্তে আস্তে বাড়তির দিকে যাবে। যেহেতু বর্তমানে বাংলাদেশের উপর সূর্য খারাপভাবে কিরণ দেয়, ফলে তাপমাত্রার পরিমাণটা আস্তে আস্তে একটু বাড়তির দিকে যাবে এবং হয়তো বিচ্ছিন্নভাবে 8-9 তারিখের দিকে মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে। দেশের উজানে ভারতীয় অংশে বৃষ্টির প্রভাবে আগামী 2-3 দিন সিলেটের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদ নদীতে পানি বিপদসীমার নিচে রয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জয়ী অ্যাওয়ার্ডে ভূষিত হলেন অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম ও রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। বিশেষ সাহিত্য কেন্দ্রে আয়োজন করে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। রিপোর্ট করছেন সুলতানা হিমু। নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিদের সম্মান জানাতে অনুষ্ঠিত হলো দিয়ামণি ই কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন জয়ী অ্যাওয়ার্ড 2025। শুক্রবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম এবং বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে। শিল্পী আরও যন্ত্রশিল্পী যারা আছেন তারা এইভাবে স্বীকৃতি পেলে আমরা শুধু আমরা নই, আমাদের পরবর্তী প্রজন্মের মানুষরা অনুপ্রাণিত হবে। এই সংগঠনের জন্য দোয়া করছি যেন ভালোভাবে আরো বড় বড় কাজ করতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের আজকে যে পুরস্কার দিয়েছে এটা আমার খুব ভালো লাগে। আয়োজনে বিনোদন সাংবাদিকতায় পুরস্কার পান মাকসুদুল হক ইমু, গীতিকার হিসেবে জনি হক, চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাস, চলচ্চিত্র অভিনেতা ডিএ তায়েব সহ আরো অনেকেই। আয়োজনের ধারাবাহিকতা চলবে বলে জানান আয়োজকরা। আমার জন্য সবসময় দোয়া করবেন, তাকে যাতে আল্লাহ জান্নাতবাসী করেন এবং আমার পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের পাশে সবসময় থাকবেন আপনারা উদ্যোক্তারা। সারা দেশে বিভিন্ন জেলায় মেধাবী উদ্যোক্তাদের নিয়ে আরো কাজ করা হবে বলে জানায় পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের 7টি বিভাগের 7টি নদীর দূষণ ও দখলমুক্ত করতে বাজেট চূড়ান্ত করা হচ্ছে। এর মধ্যে লবণদহ, হাড়িধোয়া ও সুতা নদীর কাজ নিজস্ব জলবায়ু তহবিল থেকে শুরু করা হবে। রাজধানীতে পরিবেশ অধিদপ্তর আয়োজিত পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ততা নিয়ে এক সংলাপে তিনি জানিয়েছেন, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর প্রমাণ হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে। গাছ না কেটে সড়ক উন্নয়ন পরিকল্পনার আহ্বান জানান তিনি। সংলাপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং অন্যরা ছিলেন। নদীরই কর্ম পরিকল্পনা আমরা করছি, 4টা নদীরই আমরা পুরো বাজেট অ্যাসেসমেন্ট করছি। আমরা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি, ওয়ার্ল্ড ব্যাংক তুরাগে সাহায্য করবে বলে দিয়েছে, এডিবি তুরাগের সৌন্দর্য বর্ধনে সাহায্য করবে বলে দিয়েছে। It will not be anything difficult for them or no extra work for them.
ওনারা খালি উইল গেট ইনটু দ্য এগ্রিমেন্ট, আমরা বাকি কাজগুলো এগ্রিমেন্টে যাওয়ার কে সাহায্য করবে এগুলা করে দিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। এবারে কঙ্কা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর হাটগুলোতে আসছে কোরবানির পশু। এ নিয়ে জানতে আমরা সরাসরি যাচ্ছি শাকির আদনানের কাছে। তিনি আছেন সাদেক হোসেন খোকা মাঠ এলাকায়। আদনান, হাটে পশুর দাম কেমন আর ক্রেতার সমাগম কেমন, আর পশু ব্যবসায়ীরা বা কি বলছেন? হাসিব, ধন্যবাদ। আপনি দুটি প্রশ্ন করেছেন। আসলে হাটে কেমন পশু আসছে এবং বেচাকেনা বা ক্রেতার সময় কেমন, এবং আপনারা জানেন যে এখনো ঈদের 6টা দিন বাকি। তো সাধারণত ঢাকা শহরে যেহেতু জায়গার সংকট আছে এবং বাসা বাড়িতে গরু রাখাটা খুব একটু আসলে আগে নিলে একটু প্রবলেম তৈরি হয়, তো সেক্ষেত্রে আসলে হয়তো বা 2-3 দিন আগে থেকে কিন্তু মানুষ কেনা শুরু করেন। তো এখনো হাতে সময় আছে এবং ক্রেতারা এখনো দেখছেন, দাম যাচাই করছেন এবং বিভিন্ন হাট ঘুরছেন এবং তারপরে পছন্দ হওয়ার পরে তারা কিনবেন। তো এবং এখানে দামের বিষয়টি বলতে চাই যে এখানে দামের বিষয়টি আসলে বড় ধরনের গরু 2.5 লাখ টাকা বা তার নিচে মাঝারিগুলো 1,80,000 এবং ছোটগুলো 1,10,000 মতো চাওয়া হচ্ছে। তো এখনই তারা ছাড়ছেন না। তো এই নিয়ে আসলে এখানকার যে সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন যে হাটটি রয়েছে সেখানকার একজন পরিচালনাকারীর সঙ্গে কথা বলতে চাই, ওনার সঙ্গে কথা বলতে চাই যে আসলে কি বলছেন। আপনাদের এখন গরু কেমন আসছে? গতকাল থেকে তো আসতে শুরু করে। আল্লাহর রহমতে আমাদের প্রচুর গরু আসতেছে, শুধু আমাদের সময়ের অভাবের কারণে আমরা একটু না হলে আমরা যদি আগের থেকে আমরা সময়টা পেতাম, আমাদের এতক্ষণে আমাদের গরুর হাট রায়সা বাজার থেকে আপনার দয়াগঞ্জ পর্যন্ত চলে যাবে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকে রাত্রের মধ্যে এবং কালকের মধ্যে দেখবেন এই ধোলাইখাল গরুর হাট গরুতে পরিপূর্ণ হয়ে গেছে। ইনশাল্লাহ গরুর চাহিদার কোনো অপূর্ণ থাকবে না। ব্যাপারীরা আমাদেরকে প্রচুর সহযোগিতা করতেছে, প্রচুর ব্যাপারী এখানে বসে আছে। ঠিক আছে, ওকে। এবং একটি জিনিস যে শেষ করতে চাই যে এবার কিন্তু প্রায় 1 কোটি প্রায় 24.5 লাখ কোরবানিযোগ্য পশু রয়েছে এবং 20 লাখের বেশি পশু এখনো বেঁচে যাবে বলে সরকার থেকে জানানো হয়েছে এবং দেশি গরু দিয়েই চাহিদা পূরণ করা সম্ভব বলে মনে করছেন ব্যাপারীরা। হাসিব, আদনান, আপনাকে ধন্যবাদ। শাকির আদনান জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের খবর। এবারে জানাবো বাংলাদেশ পাকিস্তান টি20 সিরিজ প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্মুর মৃত্যু ঘটনাকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ছাত্রদল বলেছে পুলিশ ঘটনার মোটিভ উদ্ঘাটন না করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, হত্যাকাণ্ডের রাতে পুলিশ যথাযথভাবে ক্রাইম সিন সংরক্ষণ করেনি। শাম্মু হত্যার সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন ছাত্রদল নেতারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় উপাচার্য প্রশাসনের পদত্যাগ দাবি করেছেন তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তথ্য উপস্থাপন করা হয় তাও ছিল অত্যন্ত অস্পষ্ট ও বিভ্রান্তিকর। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সুপরিচিত ছাত্রদল নেতাকে এমন একটি তুচ্ছ বিষয়ে আক্রমণ করে অতি পেশাদার উপায়ে হত্যা করার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে নাকি নেই সে বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য জানাতে ব্যর্থ হয়েছে ডিএমপি কর্তৃপক্ষ। নানা আয়োজনে জেলায় জেলায় পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী। প্রতিনিধি পাটনা তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বিএনপি প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আলোচনা সভা ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী আবেদ, উপস্থিত ছিলেন মাহবুব আলমগীর আলো, হারুনার রশিদ আজাদ, এবিএম জাকারিয়া সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। বরিশালে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, বই প্রকাশনা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। নগরীতে টানা 8 দিন এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন নগর বিএনপির নেতারা। ময়মনসিংহে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে কর্মসূচি পালিত হয়।
নারায়ণগঞ্জের কচুয়ায় বিভিন্ন স্কুলে ৬০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। নাটোরে জেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভা হয়েছে। নরসিংদীর মনোহরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাজীপুরে অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ নদী খাল দখল ও ভরাটে বন্ধ হয়ে যাচ্ছে পানি নিষ্কাশন পথ। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা, পানিবন্দী হয়ে পড়েন নগরবাসী। জলজট ও যানজটের ভোগান্তি নিরসনে খাল খনন সহ নানা পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। তবে পরিকল্পিত খাল খননের তাগিদ ভুক্তভোগীদের। গাজীপুর থেকে ফজলুল হক মরলের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর, তবে অপরিকল্পিত শিল্পায়ন ও কলকারখানা নির্মাণে নাজুক হয়ে পড়েছে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা। বৃষ্টি হলেই জলাবদ্ধতায় অচল হয়ে পড়ে জনজীবন। পরিস্থিতি উত্তরণে মুগর খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এই খালের ময়লা এখন তুলে উপরে রাখতেছে, এটা বৃষ্টির পানিতে গড়ায় আবার সেটা ব্লকেজ হয়ে যাবে। এইভাবে খালের খনন কর্মসূচি করে আমাদের কোনো লাভ নাই। জনভোগান্তি কমাতে দখল করা সব নদী ও খাল উদ্ধারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বৃষ্টি হলে সবচেয়ে বড় সমস্যাটা হয় গাজীপুর চৌরাস্তা এবং বুকরা এলাকায় প্রচুর পানি জমে যায় এবং এর ফলে নানান ধরনের ভোগান্তির সৃষ্টি হয়, যান চলাচলের মারাত্মক রকমের সমস্যার সৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে যে পানিটা জমবে এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে নেমে যেতে পারে। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এরপর যা রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরে ঈদুল আজহায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৬২,০৯৮টি পশু। জেলা চাহিদা রয়েছে ৭৬,০০০ পশুর। তবে আশপাশের জেলার পশু হাটে উঠলে এই সংকট থাকবে না বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। অন্যদিকে কোরবানির জন্য প্রস্তুত জেলার ১.৫ টন ওজনের ভুইয়ারাজ। মোর্শেদ আলমের তথ্যচিত্রে আলমুকসিদের রিপোর্ট। জেলায় তালিকাভুক্ত খামারি রয়েছে ৩,৭৭০ জন। এবার খামারগুলোতে গরু উৎপাদন হয়েছে ৪২,৪৯৭টি, ছাগল, ভেড়া ও অন্যান্য পশু উৎপাদন হয়েছে ১৯,৬০১টি। খামারে উৎপাদিত ঘাস ও দানাদার খাদ্যের কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে বলছেন খামারিরা। আর আমাদের এবছর কোরবানি উপলক্ষে বিক্রয়যোগ্য গরুর সংখ্যা হচ্ছে 50টি, তার মধ্যে আমাদের 11টি সেল হয়ে গেছে। এই মুহূর্তে বিক্রি করার মতো গরু আছে আমাদের কাছে 39টা। শ্রমিকরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন খামার পরিষ্কার, পশুদের খাবার দেয়া ও গোসল করানো সহ বিভিন্ন কাজে। দিন সকালে খেত দেওয়া লাগে, খেত দেওয়ার পরে 2 ঘন্টা পরে 10টা দিয়ে পানি খাওয়া, পানি খাওয়ার পরে রেস্টে থাকে কতক্ষণ, ঘন্টা আনি খাওয়ার পরে ঘাস দেওয়া। আমরা সকালে উঠা খামারে খামার পরিষ্কার করি, তারপরে ঘাস দেই, ঘাস দিয়া তারপরে দানাদার খাওয়াই, তারপরে বিকেল আবার দানাদার, তারপরে ঘাস। ভুইয়ারাজের মতো গরু এই এলাকাতে আর দেখেননি বলছেন এই খামারি। 2024 সালে বেচার একটা প্রস্তুতি নিয়েছিলাম। ওই প্রস্তুতিতে আমি দাম অত একটা ভালো মূল্যায়ন করে না দেখে আর বিক্রি করতে পারি না। আবার 1 বছর এটা লালন পালন করছি, করার পরে 2025 সাল ইনশাল্লাহ আশা করতেছি এই বছর বিক্রি করতে পারবো। এবছর কোরবানির পশু প্রস্তুত করার জন্য সার্বিক তত্ত্বাবধান ও চিকিৎসা সেবা দেওয়ার কথা জানান জেলার প্রাণী সম্পদ বিভাগ। এই পর্যন্ত আমাদের খামারিরা ৬২,০০০ কোরবানির পশু উৎপাদন করেছে এবং সামনে আমাদের চাহিদা ৭৬,০০০-এর মতো। এটা বিভিন্ন জেলা থেকে এসে আমাদের এই কয়েকদিনে পূরণ হয়ে যাবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় ২ শতাধিক কোরবানির পশু হাট বসবে। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের ছাড়পত্র ছাড়াই সাভারে গাড়ির পরিত্যক্ত টায়ার ও রাবার জাতীয় বর্জ্য পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল। কারখানার দুর্গন্ধযুক্ত কালো ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়, আর এতে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য সহ প্রাণ প্রকৃতি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশেই চলছে এসব কারখানা। জাকির হোসেনের তথ্য, ভিডিওচিত্রে সঞ্জিদা সিগনার রিপোর্ট।
নির্মল বায়ু যেমন মানুষকে বাঁচাতে পারে, তেমনি দূষিত বায়ু মানুষের মৃত্যুর কারণও হতে পারে। সাভারের ভাকুরতা ইউনিয়নে অবৈধভাবে দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছে বেশ কিছু কারখানা। বাতাসে ছড়াচ্ছে ক্ষতিকর কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ও মিথেন সহ বিভিন্ন রাসায়নিক গ্যাস। টায়ার পুড়িয়ে যেসব প্রতিষ্ঠান ছিল সাভারে, আমরা অলমোস্ট বেশিরভাগই হলো যে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছি। তো ভবিষ্যতে হলো যে এরকম যদি আরো কিছু আমাদের কাছে থাকে, তথ্য থাকে, এবং কেউ যদি আপনাদের মাধ্যমে যদি তথ্য আসে, সেগুলো হলো যে অতীতের নেই, ভবিষ্যতে এগুলো আমরা ঘুরিয়ে দেব। পরিবেশ সংরক্ষণ আইনে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। দ্রুত নির্বাচনের মাধ্যমে সংসদ কার্যকর করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। পাচার করা অর্থ ফিরিয়ে বাজেটে অর্থায়নের নতুন খাত তৈরির আহ্বান। বিভিন্ন সময় গণতন্ত্রের গতিরোধ করা হয়েছে বললেন তারেক রহমান। অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন মন্তব্য। লঘুচাপের প্রভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিতে সিলেটের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রমের পূর্বাভাস। আসছে সপ্তাহে মৃদু তাপপ্রবাহের আশঙ্কা। এবং এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের 2-0 টি-20 সিরিজ জয়। 9 নম্বরে ব্যাটিংয়ে নেমে তানজিম সাকিবের হাফ সেঞ্চুরি। প্রিয় দর্শক, এ ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।